বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আরেকবার সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলা যাবে না। আমরা তোমাদের সমন্বয় ও নিঃসরণ এই পঞ্চম অধ্যায়টা আজকে শুরু করব। যদি আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, এরপর কেমিস্ট্রি একটা করতাম, কিন্তু পঞ্চম অধ্যায়টা একটু বড় এবং জটিল আছে। এটা একটু আগে শেষ করতে পারলে এটার উপর আমরা বারবার পরীক্ষা নিতে পারবো। এটা হলো বায়োলজি রিলেটেড চ্যাপ্টার। একটু বলে রাখি, অন্যান্য ফিজিক্স এবং কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারগুলো আমি আগে বুঝাবো, টপিক ওয়াইজ আমি বুঝাই শেষ করব। বোঝানো শেষ হলে তখন আমরা বই অনুসারে বুঝাবো। কিন্তু বায়োলজি ব্যাপারটা এরকম যে বই থেকে ভালো করে বুঝতে হয়। বইয়ের পড়াগুলো বুঝলেই পরীক্ষার জন্য কমপ্লিট হয়ে যায়। ফিজিক্স এবং কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে অনেক ঘুরে পেঁচে স্কুলে প্রশ্ন দিতে পারে। এই জন্য ওই ফিজিক্স এবং কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারগুলো আমি যখন পড়াই তখন বইয়ের টপিকগুলো হেডলাইন দিয়ে আর অনেক বিভিন্ন রকম টপিক আলোচনা করি। আনুষঙ্গিক অনেকগুলো বিষয়ে তুমি জ্ঞান ভালো রাখতে পারো, আর জ্ঞান ভালো রাখলে সৃজনশীলে এমসিকিউ বহু নির্বাচনী ভালো করা যায়। কিন্তু বায়োলজি চ্যাপ্টারগুলো থেকে বইয়ের বাইরে কিছু আসে না। যতটুকু বইয়ের বাইরে প্রয়োজন সেগুলো অবশ্য আমি আবার পড়াবো, বই যখন পড়াবো তখন। এই জন্য বায়োলজি পড়ানোর স্টাইল আর ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর স্টাইলটা একটু আলাদা। বুঝতে পেরেছো? বায়োলজি আমি অনেক বুঝালাম, কিন্তু বইয়ের লাইনগুলো যদি না বুঝাই বাসায় গিয়ে পড়তে তোমার কষ্ট হবে। কারণ বায়োলজিতে অনেক নতুন নতুন শব্দ আছে, যে শব্দগুলো তোমার জানা খুব কি বলতো জরুরি। এবং বইয়ের পড়াগুলো পড়লেই, বায়োলজি বই থেকে পড়লেই, ওই অধ্যায়গুলো বই থেকে ভালো করে পড়লেই পরীক্ষা ভালো করা যায়। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে শুধু বই পড়লে পরীক্ষা ভালো করা যায় না। বইয়ের বাইরে আরো অনেক জ্ঞান চিন্তা তোমাকে মনে রাখতে হয়। এই জন্য ওগুলো আমরা ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারগুলো আমরা আলাদা করে টপিক দিয়ে বুঝাই, তারপরে বইয়ের লাইনগুলো পড়াই। আর এখানে বায়োলজি রিলেটেড চ্যাপ্টারগুলোতে আমরা বইয়ের লাইন পড়াবো আর বুঝাবো। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, খেয়াল করো। এখন আমি যে চ্যাপ্টারই পড়াই না কেন, কারো না কারো হয়ে গেছে। কারণ এই চ্যাপ্টার আমি অর্ধবার্ষিকে পড়াইছি, তবে অল্প কয়েকজন পড়েছিল, সম্ভবত যারা ইউনিভার্সিটি স্কুলে ছিল তারা। এই চ্যাপ্টারে অর্ধবার্ষিকে কার কার ছিল হাত উঠাও। কোন স্কুল তোমাদের? তুমি ইউনিভার্সিটি স্কুলের। আর কে? তুমি ইউনিভার্সিটি স্কুলের। এই অধ্যায় গত অর্ধবার্ষিক হয়ে গেল, এইবার এই সময়কে আবার আছে, এই অধ্যায় আছে না? এই যে এই সময়কে আরো ভালো করে করতে হবে। ঠিক আছে? ওকে, তুমি কোন স্কুল? বিজিবি। তোমার? বিজিবি। গত অর্ধবার্ষিকে করাইছিলাম, ছিল তো নাকি? ওকে, থ্যাংক ইউ। তো এবার একটু কষ্ট করে আবার করো। হ্যাঁ করো, এই অধ্যায়টা 9-10 আছে, একই নাম, সমন্বয় নিঃসরণ। যাই হোক, আমরা একটু বুঝি আগে। হ্যাঁ, আচ্ছা, সমন্বয় ও নিঃসরণ। বাবু খেয়াল করো, প্রথমে আমরা একটু বুঝবো। পিছনের খুকি, আমি চাচ্ছি না কাউকে এখান থেকে অসম্মানিত করে বের করে দিতে, কিন্তু যদি কেউ ক্লাসে ডিস্টার্ব করে আমি তাকে অসম্মানিত করতে বাধ্য হব। সবাইকে আমি স্নেহ করি, ভালোবাসি, সবাইকে ভালো দেখতে চাই, কিন্তু এখানে ডিস্টার্ব করা যাবে না। খেয়াল করো, সমন্বয় ও নিঃসরণ এই শব্দটা আগে আমাদের বুঝতে হবে। সমন্বয় ব্যাপারটা কি আসলে? সমন্বয় মানে অনেকগুলো কাজ একসাথে সংগঠিত হবে, কিন্তু কোনো কাজই কোনো কাজকে বাধা দেবে না, একটার উপর একটা সবই চলবে। একটা দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ অনেকগুলো কাজ করবে, উদ্দেশ্য একই হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু সবগুলো কাজ একসাথে চলমান থাকবে, কোনো কাজে কোনো কাজকে বাধা দেবে না। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো একটা জীবের, একটা প্রাণীর, একটা উদ্ভিদের প্রত্যেকটা মুহূর্তে সমন্বয় হয়। প্রত্যেকটা মুহূর্তে কি বলো তো? সমন্বয় হয়। সমন্বয় মানে সবগুলো একসাথে চলে, কিন্তু কোনো কাজে কোনো কাজকে কি দেয় না? বাধা দেয় না। যেমন আমি তোমাকে যদি বলি, খেয়াল করো, দেখো, ধরো তুমি এখন এই মুহূর্তে পড়তেছো, পড়ার সময় তুমি কি করতেছো? আমার কথাগুলো কান দিয়ে শুনতেছো। ঠিক কান দিয়ে যেমন শুনতেছো, একই সাথে চোখ দিয়ে তুমি দেখতেছো। আবার যখনই প্রয়োজনীয় কিছু কথা দেখতেছো, আবার কি করছো? তুমি সেখানে লিখতেছো। একই সাথে তোমার বন্ধুকে একটু গুঁতো মারতেছো, যদিও এটা অকাজ, খারাপ কাজ, এটা করা উচিত নয়। তো একসাথে তুমি চোখ, কিন্তু একসাথে সব কাজ হয় না। তুমি দেখবা যে তুমি যে বন্ধুকে গুঁতো মারতেছো, অন্যদিকে চোখ দিয়ে তাকায় আসো, মনোযোগ দিছো, পড়া বুঝতেছো এইদিকে, তাকায় আসো আরেকদিকে, তাহলে হবে না। তাকায় আসো একদিকে, চিন্তা করছো আরেকদিকে, তাহলে কিন্তু হবে না। কিন্তু উদ্দেশ্য যদি একটাই হয়, যে বুঝতেছো,
বোঝার জন্য চিন্তা, জ্ঞান, হাত সবকিছু কাজ করতেছে। তাহলে উদ্দেশ্য একই উদ্দেশ্যে সবাই কাজ করলে সেটা আবার ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন হলে সেটা কিন্তু করা মুশকিল হয়ে যায়। করা কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। ধরো তুমি চিন্তা করতেছো তোমার বাসায় কি ঘটনা ঘটতেছে, তোমার পাশের বাসার কোন ফ্রেন্ড কবে কি বলেছো সেটা চিন্তা করতেছো, তাকে আসো এদিকে, বোঝা হবে? উদ্দেশ্য দুইটা, ওইদিকে কি হয়েছে আর এদিকে কি হয়েছে, দুইটা হলে হবে না, দুই নৌকে পা দেওয়া যাবে না। যাই হোক, আমি যে কথা বলি সেটাকে শোনো। এবার ধরো বাবু, ধরো মোটরসাইকেল যে চালায়, এখানে অনেকগুলো অঙ্গের সমন্বয় হয়। অনেকগুলো অঙ্গের কি সমন্বয় হয়? মোটরসাইকেল যে চালায় তার উদ্দেশ্য হলো এখান থেকে ধরো 10 কিলোমিটার দূরে সে স্কুলে বা কোথাও প্রতিষ্ঠানে বা কোথাও বাড়িতে যাবে। এই তুমি দাঁড়াও, ইও তোমার সামনে যাও, দাঁড়াও, কান ধরে দাঁড়াও, কান ধরো। হতে পারে তুমি অনেক ভালো কথা বলতেছো, এমনকি আমার সম্পর্কে প্রশংসা করতেছো, কিন্তু এটাও করা যাবে না এই মুহূর্তে, কারণ আমি নিষেধ করে দিয়েছি। কান ধরে একটু ওদিকে যাও, ডান দিকে যাও, তোমার জন্য পিছনে জন দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আর একটু ডান দিকে যাও। হ্যাঁ, এবার দেখো, সমন্বয় শব্দটা বোঝার চেষ্টা করো। মাসুম খেয়াল করো, যদি কেউ কথা বলার চেষ্টা করো, কথা থামানো, এই চুপ করো, এইরকম না। একবার ইশারা করবা, সেকেন্ড টাইম আমাকে বলবো, আমি তাকে বের করে দিব। কারণ এখানে সবাই তার পিতা মাতার অনেক কষ্টের টাকা ব্যয় করে ভর্তি হয়েছে। কেউ বলতে পারবে না যে আমি ফ্রি ভর্তি হয়েছি, আমি ফ্রি পড়ি, স্যারের কাছে কম দিয়ে পড়ি। এখানে কাউকে কম নিয়ে ভর্তি করানো হয় না। তুমি স্কুলে 1 রোল হও আর 2 রোল হও না কেন, মন্ত্রী ছিল হয়, ব্যারিস্টার ছিল, এখানে কাউকে ফ্রি পড়ানো হয় না। এক্সেপ্ট কিছু গরিব যারা বাবা মা নাই বা এরকম ইজিতে কিছু হলে তাকে সেগুলো আমি অনেক কনসেশন করি, কিন্তু তাছাড়া টাকা আছে, তুমি যত মন্ত্রী ছিল হও না, যত মিনিস্টার ছিল হও না কেন, আমি কাউকে কোনো কম রাখি না। তো যেহেতু কম রাখি না, মানে সবাই টাকা দিয়ে কষ্ট করে পড়ে, আর এই কষ্টের টাকা দিয়ে পড়ার সময় যদি ডিস্টার্ব করে তাহলে খুবই খারাপ হবে এটা। আর আমি কখনো সময় নষ্ট করা পছন্দ করি না। এর মধ্যে কি কথা বলে ডিস্টার্ব করে সময় নষ্ট করবে, একজনের কারণে পুরা পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা আমি কখনো হতে দিব না। ঠিক আছে? অতএব চুপচাপ খালি শুনবে এখানে। আর আমি কাউকে বাসা থেকে ডেকেও নিয়ে আসিনি। তোমরা কোত্থেকে শুনে শুনে ভালো পড়া হয় এটা শুনে ভর্তি হয়েছো, আর যে ভালোই পড়া না হয় তাহলে সেটা খারাপ হবে, তাই না? ওকে, খেয়াল করো, সমন্বয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা যখন মোটরসাইকেল চালাই, বাইক চালাই, তখন উদ্দেশ্য হলো চাকা ঘুরে আমরা অন্য অনেক দূর চলে যাব। তোর বন্ধুর পিছনে আছে, তোমার সামনে ব্যাগ ট্যাগ এই সেই হ্যান ত্যান নিয়ে তুমি গাড়ি চালাচ্ছ। তো গাড়ি চালানোর সময় যারা বাইক চালায় তারা ভালো জানে, ছেলেরা তোমরা ভালো বুঝতে পারবা। সেখানে কি বলো, যখন মানে গাড়ি চালায়, স্টার্ট দিল, তো ডান হাতের কাজ কি? এক্সেলারেটর, পিক আপ যেটাকে আমরা বলি, এক্সেলারেটর নাকি? টান দিলেই গাড়ি একদম ভৌ ভৌ করে যায়। তা হুট করে এমনি টান দিলে তো হবে না, ব্যালেন্স করে টান দিতে হবে না? কতটুকু এক্সেলারেশন করবে সেটা তার মাথায়, হাতে কন্ট্রোল থাকতে হবে কিনা বলো? তাহলে হাতে কি আছে, ডান হাতে কি কন্ট্রোল? কিসের কন্ট্রোল? বাবা যে দেরি করে আসলে খুব খারাপ, পিছনে যাও, পিছনে যাও, এদিকে তাকাও। তাহলে যে গাড়ি চালায়, কথাগুলো ভালো করে শুনবা, যে বাইক চালাচ্ছে ডান হাতে অ্যাক্সিলারেটর, এইটা কম বেশি হলে গাড়ির নিয়ন্ত্রণ উল্টাপাল্টা হয়ে যাবে। আবার ডান হাতে শুধু একটাই নাকি আরো ব্রেক আছে? ডান হাতে আবার কি আছে? ব্রেক আছে। ডান হাতে আবার কি আছে? হর্ন আছে, আছে না? তাহলে একই ডান হাতে এই আঙ্গুলের কাজ, আবার গ্রিপের কাজ, আবার ব্রেকের কাজ। হর্ন বামেও থাকে, ডানেও থাকে। আমার বাইকের দুই পাশে দুইটা আছে, খেয়াল করো। তো তাহলে এটা গেল, এই দেখো ডান হাতের 3টা কাজ, একটা হর্ন দেওয়া, তারপরে কি করা, পিক আপ, এক্সেলারেটর, গাড়ির বেগ বাড়ানো, আবার ব্রেক। 3টা কাজ এক হাত দিয়ে করছে। আবার বাম হাতে কি আছে? ক্লাস, আছে না? বাম হাতে আবার ইন্ডিকেটর, হর্ন, ডানে যাবো না বামে যাবো, সেই লাইট জ্বালানো নিবানো, আছে কিনা? আবার উপরের লাইট আপার টিপার করা, হেডলাইট কমানো বাড়ানো, আছে কিনা এগুলো? বাম হাতে। বাম হাতে কতগুলো কাজ। আবার যখন বাইক চালাচ্ছে ডান হাত, বাম হাতে শেষ, ডান পায়ে কাজ আছে। ডান পায়ে কি করে বলো? ডান পায়ে আছে ব্রেক, ডান পায়ে কি আছে বলো তো? ব্রেক। ডান পায়ে শেষ, বাম পায়ে নয়, বাম পায়ে, বাম পায়ে কি আছে? ক্লাস, যেটা গিয়ার পরিবর্তন করার জন্য, তাই না? গিয়ার পরিবর্তন করার জন্য যেটা আছে। তাহলে এখন ডান পায়ে আছে, বাম পায়ে আছে, গোটা বডির ব্যালেন্স আছে না? ডান হাতে অনেক কিছু আছে, বাম হাতে অনেক কিছু। আবার কি, দুটোতে 2 হাত মিলে একটা ব্যালেন্স আছে না? এক হাতের উপর না, কয় হাত মিলে? চিন্তা কর, 2 হাত মিলে একটা ব্যালেন্স। আবার ডান হাতে 3টা কাজ, বাম হাতে 2-3টা কাজ, ডান পায়ে কাজ, বাম পায়ে কাজ। ডান হাত, ডান পা, বাম হাত, বাম পা দিয়ে কি শেষ? মাথা দিয়ে চিন্তা করতে হয় আমি কোন দিকে যাব। উদ্দেশ্য ডানে যাওয়া না, বামে যাওয়া নাকি সোজা যাওয়া। মাথা দিয়ে চিন্তার পাশাপাশি তুমি চোখ দিয়ে দেখতে হয় কিনা বলো? চোখও দেখতেছে যে রাস্তা ফাঁকা আছে নাকি কোনো বুড়ি রাস্তার মধ্যে বসে আছে, সামনে স্পিড ব্রেকার আছে না ফাঁকা আছে, তাই কিনা বলো? কোনো গাড়ি আসলো নাকি গেল। চোখের কাজ। কানের কাজ কি বন্ধ? কান দিয়ে শুনতে হচ্ছে পিছন থেকে হর্ন দিচ্ছে কিনা, কাউকে আমরা সাইড দিয়ে কোন দিক যাবো,
সে কান দিয়ে হর্ন শুনতে হবে, গাড়ি আওয়াজ, তাই কিনা বলো? এটা গেল, ব্রেন দিয়ে চিন্তা করতে হচ্ছে। আবার একই সময় তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে কি খবর, কোন দিকে যাবি, কই যাবি, দুইজন বন্ধু মিলে গান শুরু করে দিয়েছে। কি বাকি আছে তোমার অঙ্গের বাদ দাও বলো? ঠোঁটের কাজ করতেছে, জিবার কাজ করতেছো, তারপর কানের কাজ চলতেছে, ব্রেনের কাজ চলতেছে, চোখের কাজ চলতেছে, ডান হাত ডান পা, বাম হাত বাম পা। এতে করে কি তোমার ফুসফুস বন্ধ আছে? নাক দিয়ে অক্সিজেন নেওয়া বন্ধ আছে? নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বন্ধ আছে? বল হার্টের কাজ বন্ধ আছে? ফুসফুসের কাজ বন্ধ আছে? কিডনি কি কাজ চলতেছে না? সবই চলতেছে, কিন্তু কোনো কাজকে বাধা দিচ্ছে না, সবগুলো একসাথে ব্যালেন্স করে চলতেছে। এইটাকে আমরা বলবো সমন্বয়। সমন্বয় শব্দ কি বুঝতে পেরেছ? তাহলে অনেকগুলো কাজ একসাথে চলবে, কিন্তু কোনো কাজকে বাধা দেবে না, এটাকে আমরা কি বলবো? সমন্বয়। আর এই সমন্বয় হওয়ার জন্য কোনো অঙ্গ যদি বিট্রে করে, কোনো অঙ্গ যদি একটু অবচেতন বা অন্য কিছু হয়ে যায়, তাহলে পুরো দুর্ঘটনা হয়ে যাবে কিনা বলো? ডান হাত বললো আমি আর নড়বো না, বাম হাত নড়ছে, ডান হাত কিছু হচ্ছে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? ডান হাত ডান পা সবই ঠিক আছে, চোখ বলে একটু ঘুমাই, বলো ওর জীবনটা কি আর বেঁচে রইলো? বলো। তাহলে শরীরের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গ একসাথে উদ্দেশ্য, বাইক চালাচ্ছে একসাথে কোনো একটা জায়গায় যাবে, কিন্তু কোনো একটা অঙ্গ যদি অ্যাবনর্মাল আচরণ করে বা যদি এই কমান্ড না মানে, তাহলে সবকিছু উল্টোপাল্টা হয়ে যাবে কিনা বলো? তার মানে শরীরের বিশৃঙ্খলা দেখা দিয়ে যাবে। সব অঙ্গ প্রত্যঙ্গ একই কাজ করতেছে বা ভিন্ন ভিন্ন কাজ করতেছে একটা উদ্দেশ্য পূরণ করার জন্য, তাই কিনা বলো? কিন্তু কোনো কাজকে বাধা দিচ্ছে না, এটাকে আমরা কি বলবো? সমন্বয়। আর নিঃসরণ কি? এই কাজগুলো করার জন্য বিভিন্ন সময় শরীরের বিভিন্ন জায়গায় কি হয়? পদার্থ সেক্রেশন হয় বিভিন্ন কাজ করার জন্য। সেই সেক্রেশন গুলো নিয়ে আমরা জানবো। সেক্রেশন মানে হলো নির্গত হওয়া, বের হওয়া। কি হওয়া বলতো? নির্গত, বের হওয়া। আর এটাকে আমরা কি বলি? নিঃসরণ। আচ্ছা, সেই নিঃসরণে আমরা একটু পড়বো ইনশাআল্লাহ একটু পরে। আচ্ছা, তার সমন্বয়ের কথা বুঝতে পেরেছো? তাহলে স্যার এই অধ্যায়ে কি প্রাণীর সমন্বয় নিয়ে পড়াশোনা? না, উদ্ভিদের সমন্বয় নিয়ে পড়াশোনা। প্রাণীর সমন্বয় বললেন, উদ্ভিদের আবার কিসে সমন্বয় হয়? উদ্ভিদ কি গাড়ি চালায়? উদ্ভিদ কি পড়াশোনা করে? ওর আবার কিসে সমন্বয়? হ্যাঁ, ওরও সমন্বয় আছে। কি সমন্বয় স্যার? খেয়াল করো, দেখাও বাবু, ওর জীবনের সমন্বয় আছে। একটা উদ্ভিদের লাইফ সাইকেল যদি আমরা দেখি, ছোট থেকে বড় হওয়ার বিভিন্ন অবস্থানে দেখি, প্রত্যেকটা মুহূর্তে তার অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। প্রত্যেক মুহূর্তে কি হচ্ছে? অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। ধর একটা মানুষ যেমন গাড়ি চালানোর কথা বললাম, অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। একটা গাছ, আয় খোকা আমার কথাগুলো শোনো, তুমি কি করছো? ওটা হয়ে গেলেও তুমি চুপচাপ কথাগুলো শোনো। কোন স্কুল তোমার? এই জন্য তো বললাম আমার দ্বারা শুনে গেছে, আবার শুনবা প্রত্যেকটা কথা, একদম চুপ থাকবা না। খেয়াল করো তো, তাহলে এইটা গেল। উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয় আবার কি জিনিস? ধরো একটা উদ্ভিদ যখন বড় হচ্ছে, ধীরে ধীরে ওই উদ্ভিদের কোষগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। একই সাথে ওই উদ্ভিদের ডান পাশে কাণ্ড, বাম পাশে কাণ্ড, উপরের দিকে পাতা, এদিকে দাঁড়াও, ওখানে দাঁড়াও, একটু ঠান্ডা বাতাস দাঁড়িয়ে দিয়ে খাও। খেয়াল করো, তাহলে একটা গাছে ডালপালা, কাণ্ড, শাখা প্রশাখা সবই কি হচ্ছে বলো? বড় হচ্ছে। যে মুহূর্তে কাণ্ড, ডালপালা, শাখা প্রশাখা বড় হচ্ছে, ওই মুহূর্তে সে কিন্তু সূর্যের আলো থেকে শক্তি নিয়ে সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে কিনা বলো? সালোক সংশ্লেষণের জন্য সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। একই সাথে কার্বন ডাইঅক্সাইড যখন নেয়, খাদ্য তৈরি হলে আবার অক্সিজেন কি করে? ত্যাগ করে। আবার খাদ্য তৈরি হলো, তৈরি করা খাবার একই সাথে কি করে? পুড়িয়ে সেগুলো থেকে আবার শক্তি উৎপন্ন করে। আর পুরানোর জন্য আবার অক্সিজেন প্রয়োজন, আবার আলাদা করে অক্সিজেন নেয়, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, পানি উত্তোলন করে। পানি উত্তোলনের সময় আবার খনিজ লবণ উত্তোলন করে, প্রত্যেকটা কোষে সেগুলো বন্টন হয়। আবার এক্সট্রা পানি উত্তোলন হলে সেগুলো আবার কি করে দেয়? বের করে দেয়। একই সাথে কাণ্ডের বিভিন্ন জায়গায় পাতা গজায়, পাতার গোড়ায় আবার ফুল হয়, ফুল থেকে পরাগায়নের মাধ্যমে ফল হয়, ফল থেকে বীজ হয়। তার মানে ওর কোনো কিছু বাদ নাই, সবই একসাথে হচ্ছে। কথা বোঝা গেল? তাহলে ও যেমন মূল দিয়ে পানি তুলতেছে, খনিজ লবণ তুলতেছে, ঠিক একই সাথে আবার তৈরি করা খাবারগুলো মূলে, কাণ্ডে, শাখা প্রশাখা যাচ্ছে, আবার এক্সট্রা পানি তুলতেছে, এক্সট্রা পানি আবার বেরও করে দিচ্ছে, অক্সিজেন গ্রহণ করতেছে, অক্সিজেন ত্যাগ করতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তাহলে কোনো কিছু কাজ কি বাকি আছে? সব কাজই একসঙ্গে চলতেছে, তবে কোনো কাজকে বাধা দিচ্ছে না। আর এটাকে আমরা কি বলবো? সমন্বয়। আর এই সমন্বয় হওয়ার জন্য উদ্ভিদের বিভিন্ন পদার্থ নিঃসরিত হচ্ছে। যেমন ওই যে পাতার গোড়ায় ফুল হচ্ছে, ফুল হওয়ার জন্য এক ধরনের হরমোন, এক ধরনের জৈব রাসায়নিক বস্তু তার দেহ থেকে উৎপন্ন হয়ে নির্দিষ্ট স্থানে ফুল ধরতে সাহায্য করতেছে। ফুলের পর ফল হচ্ছে, কাণ্ড, একটা বীজ মাটিতে দিলে সেখান থেকে মূল হচ্ছে, কাণ্ড হচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো হওয়ার জন্য অবশ্যই উদ্ভিদ বড় হচ্ছে,
এই বড় হওয়ার জন্য কিছু কিছু পদার্থ, জৈব রাসায়নিক বস্তু, হরমোন, বিভিন্ন পদার্থ কি হয়, উৎপন্ন হয়, নিঃসরিত হয়। কথা কি বোঝা গেল? সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু করে পড়াশোনা করব। আমি তোমাকে স্যালুট জানাচ্ছি, তুমি এখানে দেরি করে হলে উপস্থিত হইছ। তুমি অবশ্যই উত্তম তাদের চেয়ে, যারা আসেনি তাদের চেয়ে। থ্যাংক ইউ, কিন্তু দেরি করে আসা উচিত নয়। যা পেছনে যাও। এবার দেখো, দেরি করে আসার পরও আমি বের করে দিলে মনে কষ্ট পাবে, ফলে কোনো একদিন হঠাৎ করে দেরি হয়ে গেলে সে আসতে চাইবে না। এই জন্য বের করে দেই না, আসতে দেই, কিন্তু একটু বলি যে কেন দেরি হলো, এটা ঠিক না বাবা, আগে ভাগে চলে আসবা। নাও, হতে পারে কোনো কারণে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে দেরি হয়ে গেছে, কিন্তু তুমি অবশ্যই তাদের চেয়ে উত্তম, যারা ক্লাস মিস করছে তাদের চেয়ে উত্তম। নাও, খেয়াল করো। এবার দেখো, জীবে সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তার সমন্বয় শব্দ যখন বুঝলাম, এবার বুঝতে পারছি না, প্রত্যেকটা জীব, সেটা উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক, প্রত্যেকটা জীবের সমন্বয় গুরুত্বপূর্ণ কিনা বলো? সমন্বয় যদি না থাকে, ডান হাত বাম হাত কাজ করছে না, তাহলে পা যদি কাজ করবে তাহলে হবে না। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণীতে যেমন সমন্বয় গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রাণীর মতো উদ্ভিদের কাজেও সমন্বয় কি বাবা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিছনের বাবু তোমাকে মনোযোগ কম পাচ্ছি, এদিকে খেয়াল করো। মাথা নিচু করে থাকা যাবে না, এদিকে মাথা উঁচু করে তাকিয়ে থাকো। জীবের মধ্যে বৃদ্ধি হয়, গাছটা বড় হয়। প্রজনন মানে কি? প্রজনন মানে একটা গাছ থেকে অন্য একটা গাছ হবে, একটা লাউ গাছ থেকে অনেকগুলো লাউ গাছ হবে। রিপ্রোডাকশন ইংলিশে বলবো। বংশ বিস্তার এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। অনুভূতি গ্রহণ, হ্যাঁ, উদ্ভিদের অনুভূতি আছে। কি অনুভূতি স্যার? এই যে উদ্ভিদ কিন্তু সকাল সন্ধ্যার পার্থক্য বুঝতে পারে। কিছু কিছু উদ্ভিদ আছে আমরা ভালো বুঝতে পারি, সকাল হলেই গাছের পাতা খুলে যায়, সন্ধ্যা হলেই গাছের পাতা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এবং সূর্যের আলো যখন পায় তখন খাদ্য তৈরি করে, যখন সূর্যের আলো পায় না তখন অত খাদ্য তৈরি করতে পারে না। কথা বুঝতে পারছো? আবার কিছু আছে পত্র ঝরা উদ্ভিদ, শীতকালের বিশেষ কিছু মুহূর্তে গাছের পাতা ঝরে যায়, 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস পর আবার গাছের পাতা হয়ে যায়। তো বুঝতে পারে গাছের পাতা আমার খুলে যাবে, তার আগে সে অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে জমা রাখে। আবার 3 মাস খাদ্য সঞ্চয় যেগুলো ছিল সেগুলো কি করে? তার বিষয়ে ব্যয় করে দেয়। তার মানে উদ্ভিদের অনুভূতি গ্রহণ করতে পারে। এবং বিভিন্ন প্রাণীর এখন সেটা সমর্থ হয়েছেন মানে বের করতে, যে উদ্ভিদের সঙ্গে কথা বলে, এমনকি উদ্ভিদের পাতার সঙ্গে শব্দ উৎপন্নকারী বিভিন্ন অংশগুলো টাচ করে লাগিয়ে তারা দেখতে পাইছে যে বিভিন্ন তরঙ্গে শব্দ উৎপন্ন করতেছে। এই শব্দ তরঙ্গগুলো বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে এটা ওদের ভাষা। এগুলোকে আর অ্যানালাইসিস করতেছে এখন বিজ্ঞানীরা। কথা কি বুঝতে পেরেছো? তার মানে উদ্ভিদে কি আছে বলো তো? অনুভূতি আছে। আর আমরা তো ভালো বুঝতে পারি যে লজ্জাবতী গাছ আছে, দেখতেছো হাত দিলে কি বুঝতে পারে? নড়ে চড়ে যায়। বলি লজ্জাবতী, লজ্জা পেলে, লজ্জা না, টাচ করলে ওর ওই জায়গায় কোষগুলোতে একটু আঘাত পেয়ে কোষগুলোর পানিগুলো অন্যত্র চলে যায়, ফলে সে একটু সংকুচিত প্রসারিত হয়ে যায়। যাই হোক, ওটা আমাদের বিষয়। প্রতিক্রিয়া সৃষ্টি করে, হ্যাঁ, ঠান্ডার সময় গরমের সময় অনুভূতি সে বুঝতে পারে, সকাল বিকাল বুঝতে পারে, সেই অনুসারে কি করে? পরিবর্তন করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোকা, আমি কিন্তু শব্দ বোঝাচ্ছি, প্রত্যেকটা তথ্য তোমাকে মাথায় রাখতে হবে। খেয়াল করো, ঠাস করে লাইন পড়ে শেষ করতে পারতাম, স্কুলে স্যার ম্যাডাম যাবে রিডিং পড়ায়, ওই পড়লে কি তুমি বুঝতে পারবা? না, প্রত্যেকটা শব্দ তোমাকে বোঝানোর চেষ্টা করছি, ওতে পুরো মনোযোগের দিকে দাও। তাহলে এই কাজগুলো করার জন্য কি প্রয়োজন? এক ধরনের হরমোন প্রয়োজন। হরমোন ইংরেজি শব্দ, বাংলা হলো প্রাণ রস। একটা প্রাণের বেঁচে থাকার যে রসগুলোর কারণে জীবের দেহের মধ্যে অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়। কি বুঝতে পারছো? ওকে, এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। তাহলে খেয়াল করো, প্রাণীর যেমন অনেকগুলো তন্ত্র আছে না? যেমন আমরা খাবার খাই, খাবার খাওয়াটা নিয়ে একটা তন্ত্র কাজ করতেছে। খাবার পাকস্থলীতে যাচ্ছে, ক্ষুদ্রান্তে যাচ্ছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে তন্ত্র কাজ করে তার নাম কি? পরিপাক তন্ত্র। আবার নাক দিয়ে যে অক্সিজেন নেই, অক্সিজেনটা যাওয়ার জন্য সুন্দর একটা শ্বসন তন্ত্র আছে। আবার শরীরের মধ্যে রক্ত কোন দিকে যাবে না যাবে, হার্ট থেকে কোন দিকে যাবে, হার্টে কোন দিক থেকে আসবে, এই যে রক্ত চলাচলের জন্য একটা তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেশন সিস্টেম। এরপর কিডনি আছে, রেচন প্রক্রিয়া, রেচন তন্ত্র। তাহলে মানুষের শরীরে উন্নত প্রাণীদের মধ্যে এরকম অনেকগুলো তন্ত্র আছে। উদ্ভিদের হয়তো এরকম তন্ত্র নাই। নিম্ন শ্রেণীর ব্যতীত উচ্চ শ্রেণীর সকল প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন তন্ত্র থাকে। যেমন তোমার আমার এই যে জৈবিক কার্যাবলী মানে কি? শরীরের মধ্যে যত কাজ হবে, জৈবিক মানে জীব থেকে কথা আসছে কি? জৈবিক। জীবদের মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় কার্যাবলীকে আমরা কি বলবো? জৈবিক কার্যাবলী। এই জৈবিক কার্যাবলী বা কার্যাদি
সম্পাদনের জন্য আমাদের বিভিন্ন রকমের তন্ত্র আছে। খাবার খাইলাম, পরিপাক তন্ত্রের কাজ, নাক দিয়ে প্রশ্বাস নিলাম, শ্বসন তন্ত্রের কাজ, আবার আমরা রক্ত সংবহন তন্ত্রের কাজ, কিডনির কাজ, অনেকগুলো তন্ত্র আমাদের কাজ করে থাকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। হাত, পা, চোখ, কান, নাক, মুখ, বিভিন্ন অঙ্গের মধ্যে কানেকশন লাগবে না, নইলে তো কাজ করা যাবে না। এদের কাজের সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে একটা অংশ, তার নাম স্নায়ুতন্ত্র। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটাকে আমরা বলি, বা শুধু স্নায়ুতন্ত্র যদি বলা যায়। এই স্নায়ুতন্ত্র, যেমন ধরো তুমি এখন ঠান্ডা লাগছে, স্যার একটু এসিটা বন্ধ করে দেন, এসিটা কমাই দেন, স্যার গরম লাগতেছে, এসিটা একটু আরো এসি লাগান। এই যে অনুভূতি, ফিলিংস, এটা উদ্ভিদেরও যেমন আছে, মানুষেরও আছে, সকল প্রাণীর আছে। আর সেইটা ফিলিংসটা যে তৈরি করে, পরিবহন করে, বুঝায়, তার নাম কি বলতো? স্নায়ুতন্ত্র। ওই যে পরিবেশের সাথে বিভিন্ন কাজের সমন্বয় করো। প্রতিটি উদ্ভিদ কোষে, উদ্ভিদের কি কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সংগঠিত হয়। শুধু উদ্ভিদ কেন, প্রাণীদের কোষেও যত কার্যক্রম হয়। তুমি জানো একটা কোষের মধ্যে কি থাকে বলতো? নিউক্লিয়াস, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তারপর থেকে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোসোম, সেন্ট্রোসোম, রাইবোসোম, আরো অনেক কিছু থাকে কিনা বলো? অনেকগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গাণু ভিন্ন ভিন্ন কাজ করে। মাইটোকন্ড্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে, যাকে পাওয়ার হাউস বলি। এই উৎপন্ন শক্তিকে নিউক্লিয়াস করে কি বিভিন্ন জায়গায় বন্টন করে দেয়। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে হাজারো রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়াগুলো সবই কি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সংগঠিত হয়। একটা কোষ যেটা খালি চোখে আমরা দেখতে পারি না, সেই কোষের মধ্যে নিয়ম শৃঙ্খলার মধ্যে হাজারো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। একই কারণে সমন্বয় উদ্ভিদের জন্য অপরিহার্য। তাহলে উদ্ভিদের গোটা দেহের মধ্যে তো পুরোটাই চলতেছে, নাকি বল? কোষের মধ্যে নিয়ম মেনে চলতেছে, আর পুরো একটা উদ্ভিদের মধ্যে, পুরো একটা প্রাণীর মধ্যে এটা একটা অপরিহার্য কার্যক্রম। এই সমন্বয় না থাকলে, কি না থাকলে, সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনের বিশৃঙ্খলা কি দিবে? দেখা দিবে। তাহলে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, তখন প্রসেসটা হলো, ধরো বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, অনেকগুলো কাজ, দেখো অনেকগুলো কাজ। খাদ্য তৈরি করার সময় বাতাস থেকে পাতার ছিদ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আবার সেখানে মূল দিয়ে পানি উত্তোলন করে, আবার পাতায় থাকে ক্লোরোফিল, ক্লোরোফিলের সাহায্যে সূর্যের যে আমরা বলবো ফসফেট গ্রুপকে, ফোটনকে শোষণ করে নেয়। তারপরে কতগুলো বিষয় একসঙ্গে নিয়ে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন হয়। এবার ওই শক্তিটা উৎপন্ন হওয়ার পর পরের স্টেপ কি, একের স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। তাহলে কাজগুলো কি নিয়ম মেনে চলতেছে। তাহলে এই নিয়মটা মেনে চলা অত্যন্ত অপরিহার্য। আর এই মানে সিকোয়েন্সিয়ালি অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, কিন্তু কোনো কাজই কোনো কাজকে বাধা দিচ্ছে না। আর এই কাজগুলোকে একসাথে করাকে আমরা কি বলবো? সমন্বয় করা। কি করা? সমন্বয় করা। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবন বিশৃঙ্খলা দেখা দেবে। উদ্ভিদের জীবন চক্রের পর্যায়গুলোতেও কি সমন্বয় প্রয়োজন। যেমন পর্যায়গুলোর নাম দিয়েছে অঙ্কুরোদ্গম, যেটা তোমরা সবাই জানো। অঙ্কুরোদ্গম মানে কি? মাথা উঁচু করে এদিকে খেয়াল করো বাবা, তোমার এদিকে পড়াচ্ছি তো বাবা, এদিকে দেখাও। অঙ্কুরোদ্গম মানে সবাই জানো, বীজ থেকে শিশু উদ্ভিদ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? অঙ্কুরোদ্গম। ধরো তুমি কি করলে, একটা ধানের বীজ, গমের বীজ, ভুট্টার বীজ, যে কোনো বীজ, যেটা আমরা ধরো আমরা ধান তো চেনো সবাই, তাই না? তুমি ছোলা তো চেনো, তাই না? এই ছোলা বীজকে তুমি পানির মধ্যে 2 দিন 3 দিন ভিজায় রাখলা, মাটিতে ভিজায় রাখলা, মাটিতে ডুবে রাখলা। তখন হবে কি, ওই বীজ থেকে শিশু উদ্ভিদ তৈরি হবে। উদ্ভিদ মানে খালি কাণ্ড তৈরি হবে তা না, মূলও তৈরি হবে। খাদ্য সঞ্চয় যেমন করবে, খাদ্য যেমন তৈরি করবে, পাতা ডালপালা বড় করবে। এই যে বীজ থেকে শিশু উদ্ভিদ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? অঙ্কুরোদ্গম। এটাও একটা নিয়ম মেনে চলে। পুষ্পায়ন, উদ্ভিদের পাতা বড় হচ্ছে, ডালপালা বড় হচ্ছে, সেখানে আবার পাতার কক্ষে, পাতার গোড়ায় এক ধরনের হরমোন এসে, এক ধরনের জৈব রাসায়নিক বস্তু এসে সেখানে ফুল সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ফুল সৃষ্টি করে। এবার ফুল থেকে কি হয়? ফল হয়। সেটাও কি জৈব রাসায়নিক বস্তুর কারণে হয়ে থাকে। এবার বার্ধক্য প্রাপ্তি। তুমি বলো তো, একটা ধান গাছ কি সারা জীবন বড় হয়? 3 থেকে 4 মাসের মধ্যে ধান গাছ বড় হয়ে ধান পেকে সেখান থেকে ফলন হয়। ঠিক ধান গাছ, গম গাছের মতো সকল গাছই সারা জীবন বাড়ে না। একটা সময় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, মরে যায়, বার্ধক্য সৃষ্টি হয়ে যায়। এরপরে হলো সুপ্ত অবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। সুপ্ত অবস্থা কি স্যার? এটা সুপ্ত অবস্থা ব্যাপারটা বুঝো। সুপ্ত মানে ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অবস্থা। তার মানে যে কোনো একটা কাজ করার আগে কিছু সময় অপেক্ষা করতে হয়। তুমি ভালো না খারাপ এটা বোঝার জন্য তোমাকে আমাকে একটা পরীক্ষা নিতে হবে না? আমি সিদ্ধান্ত নেবো তুমি ভালো না খারাপ, তার জন্য আমাকে পরীক্ষা নিতে হবে। আর পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেবো ভালো না খারাপ। এই পরীক্ষাটা নিতে যে সময় লাগবে সেটাকে আমরা সুপ্ত অবস্থা। কি অবস্থা? দেখা যায় আমি অনেকগুলো প্রশ্ন করে 10 দিন ধরে তোমার পরীক্ষা নিচ্ছি, তাহলে তোমার 10 দিন পরে আমি বুঝতে পারবো তুমি ভালো না খারাপ। অথবা 1 ঘন্টা প্রশ্ন করে তারপরে আমি সিদ্ধান্ত ভালো না খারাপ। তাহলে সুপ্ত অবস্থা 1 ঘন্টা
এটা কম হলো, আর 10 দিন মানে কি বেশি হয়ে গেল। ব্যাপারটা অন্যভাবে বুঝাই। ধরেন একটা ডিম আছে, মুরগির ডিম কে আমরা তা দিয়ে, মুরগির ডিম থেকে বাচ্চা হয় হয়তো দেখেছি কিনা বলো, আমরা সবাই জানি। তো অনেক আগে কি করত, মুরগির ডিমকে তা দিত, হাঁসের ডিমকে তা দিত। এভাবে ডিম, মুরগি যখন তাপ দেয় প্রায় 22 থেকে 23 দিন পর সে ডিম ফুটে বাচ্চা হয়। এই যে 22 থেকে 23 দিন পর বাচ্চা হচ্ছে, তার ডিম থেকে বাচ্চা হতে সময় লাগলো কয়দিন? 22 দিন। এটা হলো মুরগির ডিম থেকে বাচ্চা হওয়ার সুপ্ত অবস্থা, 22 দিন বা 23 দিন। বুঝা গেল? কিন্তু বর্তমানে বেশ কিছু যন্ত্র তৈরি হয়েছে, সেই যন্ত্রে সেই মুরগি যেমন তাপ দেয় ওই রকমই আর একটু বাড়িয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়। ফলে ওই আর 22 থেকে 23 দিন অপেক্ষা করতে হয় না, 7 থেকে 8 দিনেই মুরগির ডিম থেকে একদমই ওই রকম বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ডিম থেকে বাচ্চা হওয়ার জন্য আগে সুপ্ত অবস্থা কয়দিন ছিল? 22 থেকে 23 দিন। কিন্তু এখন কয়দিন? 7 দিন। সুপ্ত অবস্থা হলো যে কোনো কাজের মাঝখানে যে অবস্থাটুকু। আমি একটা বীজ, ছোলা বীজ মাটিতে দিলাম, ছোলা বীজ মাটি, খোকা খেয়াল করো, ছোলা বীজ মাটিতে পুঁতে রাখলাম, একটা আমের বীজ মাটিতে পুঁতে রাখলাম। ধর একটা আমের বীজ মাটিতে পুঁতে রাখার পর 14 থেকে 15 দিন পর সেখান থেকে আমের বীজ থেকে অঙ্কুর বের হয়, গাছ বের হয়। কথা বোঝো? 14 দিন হলো ওর, তাহলে কি বলো? সুপ্ত অবস্থা। কিন্তু আমি করলাম কি, ওই বীজটার মধ্যে নতুন কিছু ওষুধ আসছে, স্প্রে করে দিয়ে এবার মাটি দিলাম, দেখা যাচ্ছে আগের মতো 14 দিন লাগবে না, 4 দিনের মধ্যেই সেই বীজ থেকে নতুন গাছ বের হলো। তাহলে অঙ্কুর উদ্গমে সুপ্ত অবস্থা কয়দিন হলো এবার? 4 দিন। কিন্তু আগে কয়দিন ছিল? 7 দিন বা 15 দিন, বেশি দিন ছিল। কথা কি বুঝতে পেরেছো? তাহলে যে কোনো কাজে একটা মাঝখানে যে অবস্থা চেঞ্জ হওয়ার পর নতুন অবস্থা পরিবর্তন হয়, সেই মাঝখানে অবস্থাকে আমরা কি বলবো? সুপ্ত অবস্থা বলেন। আপনার কথা দিয়ে দেন তো, আরেকটা কাজ করেন, ওই যে রুমনকে একটু টাকা দিয়ে দেন। 10,000 দিয়েছেন? হ্যাঁ দেন, ঠিক আছে। আচ্ছা এদিকে খেয়াল করো, তাহলে সবই কি একটা নিয়ম মেনে চলে? সুপ্ত অবস্থা এটাও নিয়ম মেনে চলে। এমনটা না যে মুরগি প্রথমে 1 দিন তাপ দিল, মাঝখানে 5 দিন দিল না, আবার 2 দিন দিল, আবার 10 দিন দিল না, তাহলে কি এটা নিয়ম মেনে হলো? কারণ সার্টেন পুরো সময়ে তাপ দিতে থাকবে, ধীরে 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 ওই ডিমের মধ্যে মুরগির হাড় তৈরি হবে, মুরগির হাত পা তৈরি হবে, মুরগির ব্রেন মাথা তৈরি হবে, পুরো বডি, মানে একটা কি একটার পর একটা কি আছে বলো তো, স্টেপ বাই স্টেপ হবে কিনা বলো? এটাই সমন্বয়। এটা কি বলো তো? সমন্বয়। তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে হয়েছি, তোমার আমারও 40 দিন পর পর একটু একটু করে শরীরের অনেকগুলো অঙ্গের পরিবর্তন হয়েছে, ওইটাও একটা নিয়ম মেনে চলেছে। ওটাকে আমরা, ওই নিয়ম মানে আমরা কি বলবো? সমন্বয় হয়েছে। যাই হোক, তাকাও তাহলে উদ্ভিদের বৃদ্ধি, চলন সহ বিভিন্ন শারীরবৃত্ত কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল নিয়ম মেনেই সম্পূর্ণ হয়। উদ্ভিদ বৃদ্ধিতে বুঝলাম, উদ্ভিদ বড় হয়। চলনটা কি স্যার? উদ্ভিদকে আমার আপনার মধ্যে চলাচল করে, গাড়ি চালায়, মোটরসাইকেল চালায় না। এটা কি চলন? এটা হলো ফটোট্রপিক চলন। মানে এই চলনটা হলো উদ্ভিদের শরীরের অভ্যন্তরে যখন খাদ্য তৈরি করে তখন মূল দিয়ে পানি উত্তোলন করে, পানিগুলো এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করে। আবার যখন খাদ্য তৈরি করলো, তৈরি করা খাবার শুধু পাতায় থাকে না, পাতায় তৈরি হয়, পাতায় তৈরি করা খাবার পাতা থেকে কাণ্ড, ডালপালা, শাখা প্রশাখা, মূল সব জায়গায় চলাচল করে। এই যে এই চলনকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন, বা এমনি নর্মাল চলন বলতে পারি। এবার খেয়াল করো, একটি কাজ অন্য কাজকে কখনো বাধা দেয় না, সব কাজই হবে, কিন্তু কোনো কাজ কি দেবে না? বাধা দেবে না। আর বিভিন্ন কাজের এই সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা বারবারই চেষ্টা করেছেন। সে উদ্ভিদের মধ্যে কেমনে এটা সম্পন্ন হচ্ছে, খুব চেষ্টা করেছেন, এবং তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন, বিভিন্ন বইয়ে লেখালেখি করেছেন। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বেশ কিছু জৈব রাসায়নিক পদার্থের কারণে হয়ে থাকে। তাহলে উদ্ভিদ যে বড় হয়, এটা বেশ কিছু পদার্থের কারণে হয়, ওইটা না থাকলে সে আর বড় হবে না। কথাই বোঝা গেল? তবে তুমি যে এখন বড় হচ্ছ, কিন্তু তোমার আব্বু আম্মু আর বড় হচ্ছে না, আমি আর বড় হই না, কিন্তু তুমি কিন্তু ঠিকই বড় হচ্ছ। তোমার ছোট ভাই সেখানে ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে তুমিও কিন্তু আর বড় হবে না। তার মানে এখন তোমার শরীরের মধ্যে বড় হওয়ার জন্য একটা জৈব রাসায়নিক বস্তু কাজ করতেছে। কথাই বোঝা গেল? একটা সময় যখন পার হয়ে যাবে তখন কি তুমি আর কিন্তু বড় হবে না। কথা কি বুঝতে পেরেছো? এই যে বড় হওয়া, উদ্ভিদের ফুল ধরা, উদ্ভিদের ফল হওয়া, সবগুলোর জন্য কিছু কি একটা জৈব রাসায়নিক পদার্থের কারণে হয়ে থাকে। আর এই সকল জৈব রাসায়নিক কাজ নিয়ন্ত্রণকারী পদার্থের নাম হলো ফাইটো হরমোন। লিখে বলো, ফাইটো হরমোন কি লিখে নাও, দ্রুত লেখো, ফাইটো হরমোন। PYHYTO, ফাইটো হরমোন, HORMONE, ফাইটো হরমোন। বাবা লিখেছেন ফাইটো হরমোন।
ফাইটো শব্দটির অর্থ হলো উদ্ভিদ। ফাইটো মানে কি বলেন তো? উদ্ভিদ। আর হরমোন মানে প্রাণ রস। উদ্ভিদের জীবনে এক ধরনের রস আছে, এটা এক ধরনের জৈব রাসায়নিক বস্তু, যার কারণে উদ্ভিদের মধ্যে পরিবর্তন সংঘটিত হয়, ফুল হয়, ফল হয়, উদ্ভিদ বড় হয়। ওটা না থাকলে উদ্ভিদ বড় হয় না। তোমরা কি দেখেছো খোকা যে অনেক সময় কিছু বনসাই ট্রি বিক্রি হচ্ছে? বনসাই বোঝো? যে ওই গাছটা মাঠে ঘাটে থাকলে ওটা 1 বছরে 10 হাত 20 হাত করে বড় হচ্ছে, 10 বছরে 100 হাত লম্বা হচ্ছে। কিছু বট গাছ আছে, কিন্তু অনেকেই করছে কি, ওই বট গাছে এমন কিছু স্প্রে, এমন কিছু কেমিক্যাল দিয়ে রাখছে, যে কেমিক্যালের কারণে ওই গাছটা বড় হয় না। ওই গাছটা ঘরের মধ্যে রাখছে, ঘরের মধ্যে 10 বছর হয়ে গেছে, 1 ইঞ্চি বড় হয় না। 20 বছরে 2 ইঞ্চি 3 ইঞ্চি বড় হয়, তাও বড়, বেশি বড় হয় না। যে গাছ 1 মাসে যতটুকু বড় হতো, 10 বছরে তার চেয়ে কম বড় হচ্ছে। তার মানে ওর মধ্যে কি ওই বৃদ্ধি হওয়ার যে হরমোনটা, ওইটাকে কি করা হয়েছে? কমানো হয়েছে। কথাই বুঝতে পেরেছো? এটাকে আমরা হরমোনাল প্রভাব বলবো। যাই হোক, তুমি লেখো ফাইটো হরমোন দিয়ে কোলন দিয়ে সংজ্ঞাটা লিখে নাও। ফাইটো হরমোন লেখো, যে সকল জৈব রাসায়নিক বস্তু, ফাইটো হরমোন দিয়ে কোলন দিয়ে তাড়াতাড়ি লিখো। যে সকল জৈব রাসায়নিক বস্তু যে সকল জৈব রাসায়নিক বস্তু উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোষে উৎপন্ন হয়ে, সব জায়গায় উৎপন্ন হবে না, নির্দিষ্ট কিছু কোষে। যে সকল জৈব রাসায়নিক বস্তু উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোষে উৎপন্ন হয়ে, উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোষে উৎপন্ন হয়ে, উৎপন্ন হয়, দাও উৎপন্ন হয়, উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে, এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে, বাহিত মানে বহন করে, উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। দেখছেন? এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকেই ফাইটো হরমোন বলে। তাকে কি বলে? ফাইটো বলেছে তো, এই জন্য উদ্ভিদ কোষে উৎপন্ন বললাম। শুধু হরমোন বললে জীব কোষে উৎপন্ন বলতাম। বুঝতে পেরেছ? ফাইটো মানে কি? উদ্ভিদ। এই জন্য উদ্ভিদের কথা বলে ফেললাম। শুধু হরমোন বললে উদ্ভিদের কথা বলতাম না, কারণ প্রাণীতেও হয়। লিখছেন? তাহলে সংজ্ঞাটা কাকে ধরবো একবার দেখে নাও। যে সকল কি জৈব রাসায়নিক বস্তু কোথায়? উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বলতো কি বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে বলতো কি বলে? ফাইটোহরমোন। এবার আগে বুঝাই, তারপর তুমি এটা মনে রাখো। হরমোন হলো এমন এক বস্তু যেটা উদ্ভিদে অথবা প্রাণীতে বিশেষ বিশেষ কার্যাবলী সম্পাদন করে। এমন এক ধরনের কেমিক্যাল, এমন এক ধরনের রাসায়নিক বস্তু। যেমন দেখো, যে আমরা জানি হরমোন, আমাদের ছেলেদের একরকম হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন, আর অনেক রকম হরমোন আছে। মেয়েদের অনেক রকম হরমোন আছে, অনেক হরমোন আছে ছেলেদের মেয়েদের একই। কিছু হরমোন আছে ছেলেদের গুণাবলী বহন করে, কিন্তু ছেলেদের সেগুলো কি টেস্টোস্টেরন হরমোন। মেয়েদের কিছু হরমোন আছে মেয়েদের গুণাবলী বহন করে, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন নামক হরমোন। এই হরমোনগুলো মেয়েদের আলাদা, তাই ছেলেরা মেয়েদের মতো নয়, ছেলেদের আলাদা, তাই ছেলেরা মেয়েদের মতো নয়। কথাই বোঝা গেল? এইটা 2 রকম আছে। এদিকে দেখাও, এই হরমোনগুলো যেমন দেখো, ছেলেদের কি মোচ গজায়, দাড়ি গজায়, গজায় কিনা বলো? হয় কিনা? কিন্তু মেয়েদের দাড়ি গজায় না, কারণ দাড়ি গজানোর যে হরমোনটা সেটা ছেলেদের আছে, মেয়েদের নাই। তাহলে কিছু পরিবর্তন ছেলেদের আছে, সেগুলোর জন্য আলাদা হরমোন কাজ করে। কিছু পরিবর্তন মেয়েদের হয়, এগুলোর জন্য কি বলতো আলাদা হরমোন কাজ করে। এবার এদিকে দেখাও তো, খেয়াল করো, এই হরমোনগুলো তোমার শরীরে জন্মের পর থেকে ছিল, কিন্তু ছিল বিশেষ এক জায়গায়, কিন্তু ওইটা কাজ করেনি। কেন? তোমার বয়স হয়নি তখন পর্যন্ত। এখন যেমন অনেক ছেলেদের দাড়ি না হলেও মুখে মোচ গজানো শুরু করে দিয়েছে। এইটা আছে 9-এ 10-এ ওঠা মাত্রই এদের একটু করে মোচ বড়া শুরু হবে, দাড়ি বড়া শুরু হবে, হবে কিনা বলো? ইন্টারমিডিয়েট উঠলে আরো বড় হয়ে যাবে। এদিকে দেখাও তো, এই হরমোন দেখাও, বাবু খেয়াল করো, এই হরমোনটা শরীরের নির্দিষ্ট একটা জায়গায় ছিল, কিন্তু যখন যেখানে দরকার
সেখানে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে বাহিত হয়ে সেই কোষের কার্যাবলী কি করে? নিয়ন্ত্রণ করে। কথা মানে বোঝো নাই? তাহলে এটা উৎপন্ন হয় এক জায়গায়, কাজ করে আরেক জায়গায়। কথা কি বোঝা গেল? উৎপন্ন হয় এক জায়গায়, তৈরি হয় এক জায়গায়, এবং যখন প্রয়োজন তখন সেই জায়গায় গিয়ে সেই কার্যাবলী কি করে বলো তো? সম্পন্ন করে। সেটা আমরা বললাম যে উদ্ভিদ দেহকোষে উৎপন্ন, বিশেষ কোষে উৎপন্ন যে সকল জৈব রাসায়নিক বস্তু বলতে কি করে? উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্যাবলী কি করে? নিয়ন্ত্রণ করে। সেইটাকে আমরা কি বলবো? ফাইটো হরমোন। আর যেমন দেখবো যে হরমোনাল ডিসঅর্ডারের কারণে অনেক ছেলে পুরোপুরি মেয়ে হয়ে যায়, অনেক মেয়ে পুরাপুরি ছেলে হয়ে যায়। এতদিন ছেলেই ছিল, মাদ্রাসায় পড়াশোনা করছে, স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু কয়েকদিন পর থেকে দেখা যাচ্ছে যে তার শরীরের মধ্যে এমন পরিবর্তন আসছে, ডাক্তার সবকিছু চেক আপ করে দেখলো হ্যাঁ পুরা পরিবর্তন হয়ে গেছে, পুরাটাই মেয়ে হয়ে গেছে। এখন অনেক মেয়ে আছে, আগে মেয়ে ছিল এখন পুরাই ছেলে হয়ে গেছে। তো এটা কেন হলো? হঠাৎ করে তার শরীরের মধ্যে দেখাও, এইটাকে আমরা বলি হরমোনাল ডিসঅর্ডার। মানে হরমোন বিশেষ কি কারণে চেঞ্জ হয়ে গেছে আল্লাহ পাকই জানে। আর অনেক কারণ আছে, তাকাও, খেয়াল করো। তো এইটার কারণে মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আল্লাহ তাআলার হুকুমে হতে পারে, আল্লাহ পাকের হুকুমেই হয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে পৃথিবীর অনেক দেশে এরকম আছে, অনেক মেয়ে তারা কি জেন্ডার চেঞ্জ করতেছে। ও নাকি ছেলে, ওর নাকি মেয়ের মতো হতে ভালো লাগে, ও নাকি মেয়ে, ওর নাকি ছেলের মতো হতে ভালো লাগে। এই জন্য সে হরমোন আলাদা করে ইনজেক্ট করে সে ওইরকম পরিবর্তন করে ফেলেছে। কথা বুঝতে পেরেছো? এদিকে তাকাও, তাহলে হরমোন খেয়াল করো, তাকাও, খেয়াল করো। হরমোন এটা প্রত্যেকটা উদ্ভিদের জন্য, প্রাণীর জন্য, জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এক রাসায়নিক বস্তু যেটা তৈরি হবে এক জায়গায়, ওর উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে যেখানে প্রয়োজন সেই উৎপত্তি স্থলের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। তুমি একটু দেখো তো, তোমার আমার শরীরে চুল বড় হয়, মেয়েদের চুল কত লম্বা হয়? কোন সমস্যা নেই, ছেলেরা কেটে ফেলে, ছেলেদের বড় হবে। কিন্তু মাথার চুল এত বড় হয়, কিন্তু চোখের চুল এত বড় হয় না কেন? বলো, চোখের চুল ফিক্স, মাথার চুল বড় হয়ে পা পর্যন্ত চলে যায়, কিন্তু এইটা কখনো বড় হয় না। কারণ কি? তোমার শরীরে এমন এক জৈব রাসায়নিক বস্তু আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে দেওয়া আছে যে এইটা এতটুকু বড় হবে না। যদি চিন্তা করো মেয়েদের চুলের মধ্যে বড় হতো, তাহলে তুমি কেমনে দেখতে বলো তো? এই দেখে কি অবস্থা হতো? আরো দেখো, এই দিকে তাকাও, এই তুমি হাসতেছো, কত সুন্দর দাঁত বের হয়ে গেছে। এবার তুমি যখন ছোট ছিলা, ছোটতেও দাঁতগুলো কিন্তু এতটুকুই ছিল, কিন্তু তুমি এত বড় হওয়ার পরেও তোমার দাঁতগুলো সামান্য বড় হয়েছে। চিন্তা করো, তুমি ছোট যখন ছিলে তোমার হাত পা নখ কতটুকু ছিল, আর এখন হাত কত বড় হয়েছে। সেইভাবে যদি দাঁতগুলো যদি এত বড় হইতো, দাঁত এত বড় হয়েছে, কেমনটা লাগতো বলো? চোখগুলো ছোট বাচ্চার যতটুকু ছিল তার চেয়ে একটু বড় হয়েছে। তোমার মাথা, তোমার বডি, হাত পা কত লম্বা হয়েছে। চোখগুলো এত লম্বা হলে কি কি একটা হতো বলো? তাহলে এগুলোকে কে নিয়ন্ত্রণ করে? এটাকে ছোট রাখতে হবে, রাখলে ভালো লাগবে, এটা আল্লাহ পাকের হুকুমে এটা নিয়ন্ত্রিত হয়, হরমোন দিয়ে নিয়ন্ত্রিত হয়। মাথার চুল বড় হয়, সব শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ, অনেক যে পরিবর্তনগুলো যেটা হয় অথবা হয় না, যা হয় অথবা যা হয় না, সবকিছুই কোনো না কোনো হরমোন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটা বড় হচ্ছে না খাটো হচ্ছে, এটা হরমোন দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। চুল বড় হচ্ছে খাটো হচ্ছে না, এটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তোমার শরীরে যা যা পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না, সবই কোনো না কোনো হরমোন দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হচ্ছে। কথা বুঝতে পেরেছো? আর সেই হরমোন নিয়ে আমরা পড়াশোনা করতেছি। এবার দেখো, তাকাও, এই যে খেয়াল করো। তাহলে তোমার হরমোন কাকে বলে দিলাম না? উদাহরণ দাও, উদাহরণ দাও, উদাহরণ দাও। যেমন লেখো, যেমন যেমন দাও, যেমন যেমন উদাহরণ নাম লেখো। যেমন হলো অক্সিন, এই যে আমি এখানে বইয়ে দেখো, অক্সিন। 2 নম্বর দাও জিবেরেলিন, অক্সিন জিবেরেলিন। 3 নম্বর দাও সাইটোকাইনিন। 4 নম্বর দাও অ্যাবসাইসিক অ্যাসিড। 5 নম্বর দাও ইথিলিন। 6 নম্বর দাও OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OAA। এগুলো আরো অনেক আছে, কিন্তু এখানে মাত্র কয়েকটা কথা আমরা বলতেছি। তাহলে উদ্ভিদের দেহের মধ্যে অনেকগুলো হরমোন। উদ্ভিদের হরমোনকে আমরা কি বলি? ফাইটো হরমোন। ফাইটো মানে কি বাবা? উদ্ভিদ। উদ্ভিদের হরমোনগুলোকে আমরা কি বলি সংক্ষেপে? ফাইটো হরমোন। ফাইটো হরমোনগুলো কি কি বললাম, নাম বললাম?
অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, অক্সালোএসিটিক অ্যাসিড, আর অনেক আছে। আমি এই মাত্র 4-5টা বইয়ে যা আছে এগুলোর কথা বললাম। সবাই লিখছেন? আচ্ছা, তাহলে এরা কি করে সেগুলো আমরা একটু জানতে হবে। দেখেছো? হ্যাঁ, তোমাদের দাড়ি গজাবে, সত্যি কথা বলছো। আর দাড়ি হলো, তাকাও, ছেলেদের বৈশিষ্ট্য, এটা মেয়েদের বৈশিষ্ট্য নয়। তাই দাড়ি যারা কাটে তারা মেয়েদের বৈশিষ্ট্য ধারণ করতেছে, ঠিক আছে? দাড়ি যারা কাটে তারা ছেলে মানুষ, পুরুষ মানুষ নয়, এরা মেয়ে মানুষের মতো ধারণ করে। কারণ দেখাও, সিংহর যেমন কেশর থাকে, আর পুরুষ হলো সিংহের মতো, আর সিংহের দাড়ি থাকবে। ওকে, এটাই বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নাও, যদি সে পুরুষ হয় তার দাড়ি থাকবে, এটা নিশ্চিত। এবার নাও বাবা, আয় হইলো, তুমি দাড়ি কেটে মেয়ের মতো হবা, কিন্তু এটা এখন বলার কি আছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, খোকা, এদিকে খেয়াল করো তো, নাও খেয়াল করো। অক্সিন, এগুলো আমরা দেখি। ফাইটো হরমোন দেখো, ফাইটো হরমোন উদ্ভিদের নির্দিষ্ট কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল যেখানে উৎপন্ন হয় সেখান থেকে যেখানে দরকার সেখানে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে কার্যাবলী কি করে? নিয়ন্ত্রণ করে। কিন্তু হরমোন যেখানে প্রয়োজন সেখানে তৈরি হয় না, তৈরি হয় আরেক জায়গায়, কাজ করে আরেক জায়গায়। ওকে, আচ্ছা, উদ্ভিদে যে সমস্ত হরমোন পাওয়া যায় নাম তো বললাম না, কি বলো? আচ্ছা, এবার এখানে মনে রাখতে হবে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন একটি বৃদ্ধি সহায়ক হরমোন। একটা গাছ, একটা মূল, কাণ্ড, ডালপালা বড় হচ্ছে, বড় হতে কে সাহায্য করে? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এগুলো আমরা বিস্তারিত আরো পড়বো। অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, এগুলো বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন, বৃদ্ধিকে হ্রাস করে দেয়। পাতায় ফ্লোরিজেন, তাকাও, এই যে গাছ, গাছের এই যে কাণ্ড, এই যে কাণ্ড, এই যে পর্ব, এই পর্ব থেকেই পাতা বের হয়, পাতা। আর পাতার গোড়ায় ফ্লোরিজেন নামক হরমোন এসে সে পাতার গোড়ায় নতুন পাতা তৈরি না করে সেখানে ফুল সৃষ্টি করতে পারে বা ফুল সৃষ্টি করে। তবে বিশেষ কিছু সময়ে, ধরো কোনো একটা উদ্ভিদ শীতকালীন উদ্ভিদ মানে শীতকালে অল্প তাপ, অল্প সময়ের আলো পেয়ে তার ফুল ফল ভালো হয়। কিছু উদ্ভিদ আছে গ্রীষ্মকালীন উদ্ভিদ, বড় দিনের বেশি সময় সূর্যের আলো পেলে তার এই হরমোনগুলো কাজ করে। ফলে বড় দিনের বেশি সময় বেশি তাপ পেলে সেই হরমোনগুলো কাজ করে তার পাতায় ফুল হয়, ফল হয়। বলো তো, কিছুদিন আগে তুমি লিচু খাইছো, আম খাইছো, এখন লিচু আছে? তাহলে এক এক সিজনে এক এক ফল ফুল হয় কিনা বলো? কারণ এক একটা ফলের গাছের নির্দিষ্ট তাপমাত্রা, চাপ, নির্দিষ্ট সময়ের একটা আলো আবহাওয়া পেলে সে কি করে? ওই তার হরমোনটা কাজ করে, ফলে ওই হরমোনটা কাজ করলেই তার ফুল হয়, আর ফুল থেকে পরাগায়ন ফলটা হবে, তাই তো? আচ্ছা, সেটাই বলবো যে ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন তা পত্রমূলে মানে কি? পাতার গোড়ায় স্থানান্তরিত হয়ে সেই পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে, ফুলের মুকুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন নামক হরমোন কি উদ্ভিদের ফুল সৃষ্টিতে কি করে? সাহায্য করে। এবার অক্সিন নিয়ে পড়াশোনা করি। অক্সিন পরে ছেড়ে দেবো আজকে ইনশাআল্লাহ। ওকে, তাকাও, অক্সিন, এটা মনে রাখো। চার্লস রবার্ট ডারউইন সর্বপ্রথম এই অক্সিন নামক, এখানে নাই কিন্তু আসলে আছে, তুমি দেওয়া নেই, তাই কি হয়েছে? এই হরমোনটা কি করেন? প্রথম আবিষ্কার করেন, মনে থাকবে কি নাম? চার্লস রবার্ট ডারউইন। আচ্ছা, তো তিনি এটা ভ্রূণ মুকুল আবরণ, এটা বোঝাতে সময় লাগবে, নেক্সট দিন বুঝাবো। ওকে, নেক্সট দিন বুঝাবো ইনশাল্লাহ। এটা বায়োলজি চ্যাপ্টার, ইনশাল্লাহ আশা করছি যে একটু তাড়াতাড়ি শেষ হবে। লাইন বাই লাইন পড়বো, সামনের দিকে আগাবো। বাবা, যা পড়লাম বইটা পড়বা, বাসায় ভালো করে পড়ে আসবা। হ্যাঁ, খোকা একটা